ফোরামের আজকের তৃতীয় দিনের অধিবেশনে সংযুক্ত হওয়ার জন্য এবং ফেস টু ফেস আমাদের আজকের এই অধিবেশনটি সারাদিন ব্যাপী হবে। এখানে আমাদের 16তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম শুরু হয়েছিল 29শে ডিসেম্বর। আমাদের প্রথম ইনগুরাল সেশন হয়েছিল হোটেল হলিডে ইনে এবং সেই সেশনের থিম ছিল ইন্টারনেট ইউনাইটে। আমাদের এই 16তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের থিম হচ্ছে ইন্টারনেট ইউনাইটেড। আর ইনগুরাল সেশনের প্রথম যে সেশনটি ছিল সেটি ছিল অ্যাক্সেস টু মিনিংফুল কানেক্টিভিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন His Excellency Mostafa Jabbar, Honorable Minister, Post and Telecommunication Division, Ministry of Post, Telecommunication and Information Technology, Government of the People's Republic of Bangladesh. আমাদের ইনগুরাল সেরিমনিতে আমাদের মাঝে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন হিজ এক্সেলেন্সি মিস্টার হাসানুল্লাহ কিনু এমপি, চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। এবং স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, এনডিসি, ডাইরেক্টর জেনারেল বিটিআরসি। আমাদের গতকাল তিনটি অধিবেশন হয়েছিল, সেটি ছিল ভার্চুয়াল মোডে 30শে ডিসেম্বর সেকেন্ড ডে। প্রথম সেশনটি ছিল হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্স। সেখানে সংযুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি ইন্ডিয়া থেকে আইক্যানের ইন্ডিয়া হেড প্রতিনিধি সমীরণ গুপ্ত এবং আমাদের বাংলাদেশের কিছু আলোচকবৃন্দ ছিলেন। আরেকটি সেশন ছিল 3:50 থেকে 4:40 পর্যন্ত, যেটা জুম লিঙ্কের মাধ্যমে আয়োজন করেছিলাম আমরা গতকাল। সেখানে সাইবার থ্রেট ইন অ্যান্ড ইভলভিং টেকনোলজি ল্যান্ডস্কেপ, পেপারটি প্রেজেন্ট করেছিলেন মিস্টার সাইফ রহমান, সিইও ভেস্ট্রো লিমিটেড। এবং সেশন 4 গতকাল আমাদের আয়োজন হয়েছিল ইন্টারনেট গভর্নেন্স প্রসপেক্ট অ্যান্ড ফেলোশিপ অপরচুনিটি। এখানে আমাদের এই সেশনে সংযুক্ত হয়েছিলেন নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ার প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে আমরা ছিলাম। মেইন পেপারটি দিয়েছিলেন শ্রীদীপ, সেক্রেটারি, এশিয়া প্যাসিফিক স্কুল অন ইন্টারনেট গভর্নেন্স অ্যান্ড ফাউন্ডার, লার্ন ইন্টারনেট গভর্নেন্স। আজকে 31শে ডিসেম্বর, আজকে আমাদের সেশন শুরু হতে যাচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম সেশনটি হবে ইন্টারনেট গভর্নেন্স অ্যান্ড টেলিমেডিসিন। এই সেশনটিতে উপস্থিত আছেন ডেজিগনেটেড স্পিকার হিসেবে ডক্টর লুবনা মারিয়াম, MBBS, MPhil, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউট। আলোচক হিসাবে উপস্থিত আছেন আতাউর রহমান কাবুল, হেলথ সেকশন চিফ অ্যান্ড ডেইলি কালের কণ্ঠ। ডিসকাশন হিসাবে উপস্থিত আছেন ডক্টর সালেউদ্দিন মাহমুদ, কোভিড রিসার্চ, ইনডোর মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ কনসালটেন্ট, OLL বাংলাদেশ লিমিটেড। আমাদের আজকে এই ইন্টারনেট গভর্নেন্স টেলিমেডিসিনের সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন হেড অফ কমিউনিকেশন অ্যামটক আব্দুল্লাল মামুন। মামুন ভাই, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে আমাদের শুরুতে আমাদের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের ফাউন্ডার এবং আমার মেন্টর HM বজলুর রহমান, BNNRC CEO, আপনাকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। শুভ সকাল। 16তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের তৃতীয় দিন ফেস টু ফেস সরাসরি আজকের যেই সেশন, তার শিরোনাম দেখতে পাচ্ছি ইন্টারনেট গভর্নেন্স অ্যান্ড টেলিমেডিসিন। এই সেশনে আপনাদেরকে স্বাগত জানাই। সেশন মডারেটর মিস্টার আব্দুল্লাল মামুন এবং তার সাথে বিজ্ঞ স্পিকার বৃন্দ রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকেও স্বাগত জানাই টেলিমেডিসিন এবং ইন্টারনেট গভর্নেন্স এই সেশনে। আমরা সবাই জানি যে টেলিমেডিসিনের সাথে একটা টেলি শব্দ যুক্ত আছে, সুতরাং টেলিমেডিসিন এবং ইন্টারনেট গভর্নেন্সের সাথে সম্পর্ক খুবই তাৎপর্যপূর্ণ।
ইন্টারনেটকে কেন্দ্র করে যখন উন্নয়নের আবহ তৈরি হয়েছিল, তখন বিশ্বের নানা প্রান্তে নানাভাবে আহ, উদ্যোগগুলো তৈরি হচ্ছিল যে ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে বিভিন্ন ইস্যুতে জনগণকে ক্ষমতায়ন করা যায়। তারই একটা ধারাবাহিকতায় কিন্তু টেলিমেডিসিন আবির্ভূত হয়েছিল এবং এটাকে জাতিসংঘ প্রথমবারের মতো 2003 সালে এবং 2003 সালে জাতিসংঘের উদ্যোগে একটি সামিট অনুষ্ঠিত হয়, যে সামিটের নাম হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি। এটা প্রথম ফেজ অনুষ্ঠিত হয় জেনেভা, সুইজারল্যান্ডে, এবং দ্বিতীয় সামিট অনুষ্ঠিত হয় তিউনিসে 2005 সালে। সেখানে সারা বিশ্বের রাষ্ট্রের হেড অফ দ্য স্টেট, মাননীয় প্রধানমন্ত্রীগণ, রাষ্ট্রপতিগণ যোগদান করেছিলেন। বাংলাদেশ সরকারেরও হেড অফ দ্য রাষ্ট্রের যখন যারা ছিলেন তারা সেখানে যোগদান করেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দল। এবং সেখানে মূলত এই টেলিমেডিসিনকে এক ধরনের ইন্টারন্যাশনাল শেপের আওতায় নিয়ে আসা হয়, যাকে বলা হচ্ছে ই হেলথের একটা অংশ হিসাবে টেলিমেডিসিন কাজ করছে। সেখানে মোট 11টি অ্যাকশন প্ল্যান ছিল। অ্যাকশন প্ল্যানগুলোকে C1 থেকে C11, মোট 11টা অ্যাকশন প্ল্যান সারা বিশ্বে এখন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি টেলিমেডিসিন একটা বিরাট আবহ তৈরি করেছে এবং বিশেষ করে টেলিমেডিসিনের যেই ইম্প্যাক্ট সেটা আমরা গ্রামগঞ্জের লোকদের মাঝে দেখতে পেয়েছি এবং ঢাকা শহরেও যারা বসবাস করেন তারাও টেলিমেডিসিনের ব্যাপ্তি দেখতে পেয়েছেন। আমি এবং আমার ফ্যামিলিও কিন্তু টেলিমেডিসিনের ক্ষেত্রে ব্যাপকভাবে উপকৃত হয়েছি। তো এর যে একটা প্রভাব, এর যে একটা ইম্প্যাক্ট, এর যে একটা ফলাফল আমাদের জীবনে আমরা অস্বীকার করতে পারি না। আজকে আমি মনে করি শুরুতেই এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম 2021-এ ইন্টারনেট গভর্নেন্স এবং টেলিমেডিসিনের উপর এই সেশনটি ডেডিকেশন করা হয়েছে। এই জন্য আমি সেশন মডারেটরকে অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। আমি মনে করি ইন্টারনেট গভর্নেন্স এবং টেলিমেডিসিনের ক্ষেত্রে আমাদের আজকের এই প্যানেল আপনাদেরকে আলোকিত করবেন এবং এর চ্যালেঞ্জগুলো কি, উত্তরণের উপায় কি, এর ফলাফলগুলো কি, আমরা সেটা জানতে পারবো এবং আপনারা অংশগ্রহণ করবেন ইন্টারেক্টিভভাবে। আমি আমার আর বক্তব্য বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। আমি আশা করি যে ইন্টারনেট গভর্নেন্স এবং টেলিমেডিসিনের এই উদ্বোধনী সেশন আমাদের অর্থবহ হবে এবং সাফল্যমণ্ডিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানিয়ে শুরু করছি। আমি আব্দুল্লাহ আল মামুন, আমি অ্যামটবে আছি, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ। এটা টেলিকম সেক্টরের ট্রেড বডি। আমি এখানে হেড অফ কমিউনিকেশন হিসেবে কাজ করছি। শুরুতেই ইন্টারনেট গভর্নেন্স ফোরামকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এই ধরনের একটি সেশন উপস্থাপন করার যে প্রক্রিয়াটি আমাদেরকে দেওয়া হয়েছে, যে সুযোগ দেওয়া হয়েছে, সেই জন্যে আমরা খুব কৃতজ্ঞ। তো আমি আসলে বেশি কথা বাড়াবো না। বজলু ভাই অনেক কথা বলেছেন, বিশেষ করে ইন্টারনেট গভর্নেন্সের ক্ষেত্রে। ইন্টারনেট স্বাধীন, এটা আমরা জানি সবাই, অ্যাক্সেস কখনো বন্ধ করা যায় না। সেই জায়গাটাই আসলে আমাদের কাজ করার সবচেয়ে বড় সুযোগ। একটা কথা শুধু করে দিই, স্মরণ করিয়ে দিই, প্রায় 5-7 বছর আগে একবার স্টেট লেভেলে ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করার এক ধরনের একটা প্রস্তাবনা এসেছিল। পরবর্তীতে সেটার ভোটাভুটিও হয় এবং সেখানে আসলে ইন্টারনেট যে স্বাধীন থাকবে সেটাই শেষ পর্যন্ত জয়ী হয়। তো এখন পর্যন্ত সেটাই সেভাবেই চলছে। তো আমরা টেলিমেডিসিনের ব্যাপারটা বাংলাদেশের আমাদের সবার মনে থাকবে যে সময়ে মোবাইল এদেশে আসলো, তখন আমরা কিছু শর্ট কোডের মাধ্যমে কিছু কনসালটেন্টসদের পরামর্শ পেতাম মোবাইলে। তারপরে আস্তে আস্তে জিনিসটি প্রসার ঘটে, কিন্তু সেভাবে আসলে দাঁড়ায়নি। এটা শুধু বাংলাদেশই নয়, গ্লোবালি আসলে একই অবস্থা। কিন্তু কোভিডের পরে পুরো সিনারিওটা আসলে চেঞ্জ হয়ে যায়। এটার
অনেক বড় মার্কেট দেখা যায় এবং অনেক বেশি লোককে এটার মধ্যে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। তো আমরা আসলে আজকে আমরা এই কারণে একদম যারা এটার সঙ্গে আছেন, যারা এই সার্ভিসটা দেবেন, একদম রোগীদেরকে যে পরামর্শটা যিনি দিবেন তেমন ব্যক্তিদেরকেই নিয়ে এসেছি আমরা আজকের এখানে। পেপার প্রেজেন্ট করবেন ডাক্তার লুবনা মারিয়াম, আগে বলেছি উনি ক্যান্সার ইনস্টিটিউটে আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। ডাক্তার এমডি সালেউদ্দিন মাহমুদ, উনি কোভিড রিসার্চার হিসেবে আছেন, ইনডোর মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ। আছেন বিশিষ্ট সাংবাদিক আমাদের বন্ধু আতাউর রহমান কাবুল, দৈনিক কালের কণ্ঠ স্বাস্থ্য পাতার প্রধান, দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। আমি শুরুতেই ডাক্তার লুবনা মারিয়ামকে তার পেপার প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। শুভ সকাল। আজকে যারা উপস্থিত আছেন, এই শুক্রবারে সকালে ঘুম ভেঙে এখানে কষ্ট করে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয় অলরেডি দেওয়া হয়েছে। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আমি মহাখালী যে সরকারি ক্যান্সার হসপিটাল আছে ওখানে কর্মরত আছি। তো আমি টেলির সাথে আসলে খুব বেশি যুক্ত না, বাট মেডিসিনের সাথে যুক্ত আছি। টেকনোলজিকে আমি খুবই ভয় পাই এবং আমার মতো অনেক ডক্টরই কিন্তু টেকনোলজি ভয় পায়। কিন্তু যখনই বিষয়টা টেলিমেডিসিন হয়ে যায় তখন আমাদের বিষয়গুলো, যেহেতু মেডিসিনটা আমাদের খুবই আত্মার সাথে সম্পর্কিত, তখন জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আমি আমার উপস্থিত দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন বয়স এবং বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছেন আপনারা উপস্থিত। সো আমি চেষ্টা করব খুব সহজভাবে, খুব সংক্ষেপে আমার কিছু কথা বলার জন্য। মেইনলি আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব যে আমি এই সময়ে বা পূর্বে কীভাবে আমার টেলিমেডিসিনটা আমার জীবনে বা আমার প্রফেশনাল লাইফে এটা এফেক্ট ফেলেছে। প্রথমে ছোট একটা গল্প দিয়ে শুরু করছি। গল্পটা এটা একটা ছোট মেয়েটার বয়স হবে তখন 11 বছর বয়স। সে আমাদের কাছে উপস্থিত হয় ব্রেস্ট ক্যান্সার নিয়ে, এবং 11 বছর বয়সের কোনো বাচ্চার ব্রেস্ট ক্যান্সার হওয়ার কথা না। খুবই রেয়ার একটা ভ্যারাইটিস নিয়ে সে আমাদের কাছে উপস্থিত হয়, এবং এই ছোট মেয়েটার উপরে আমরা অপারেশন চালাই, কেমোথেরাপি দেই, কিন্তু কোনো কিছুই কাজ করছিল না। কিছুদিন পরে আবার ক্যান্সার দেখা দেয়, আবার অপারেশন করি, আবার কেমোথেরাপি দিই। এভাবে 4 টাইমস, 4 বার তাকে অপারেশন করা হয়, বিভিন্ন কেমোথেরাপি দেওয়া হয়, এবং একটা সময় আমরা হোপলেস হয়ে যাই যে না, আর সম্ভব না। এই মেয়েটা মানে আমরা জাস্ট অপেক্ষা করছিলাম যে তার মৃত্যুর জন্য। সে সময়ে আমাদের একটা সুযোগ হয় যে আমাদের ইন্টারন্যাশনাল গ্লোবাল ক্যান্সার ইনিশিয়েটিভ নামে একটা সংস্থা আছে, তাদের সাথে আমাদের টিউমার বোর্ড করা একটা সুযোগ হয়ে যায়। তো সেখানে আমরা আমেরিকার যে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল আছে তাদের সাথে বসে আমরা বাংলাদেশ থেকে একটা টিউমার বোর্ড করি, এবং সেখানে আমরা তার সমস্ত মেটার ডিটেলস আলোচনা করে আলটিমেটলি তারা কনভিন্স হয় যে না, এটা একটা রেয়ার ডিজিজ এবং এটা অবশ্যই একটা রিসার্চের মধ্যে নিতে হবে, কারণ পৃথিবীতে খুব কম সংখ্যক এই ভ্যারাইটির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে এবং তারা একটা ট্রায়ালে আছে, তারা একটা রিসার্চের মধ্যে আছে। সো আমরা তার ফ্যামিলির সাথে কথা বলে যে তুমি কি এই ট্রায়ালে যেতে চাও কি না, এবং তারা রাজি হয়, কারণ দেয়ার ইজ আর কোনো অপশন ছিল না আমাদের হাতে। সো সে ট্রায়ালে অংশগ্রহণ করে, আমাদের এখান থেকে একজন ডক্টর তাকে নিয়ে আমেরিকায় যায় এবং সমস্ত খরচই সেই সংস্থা বহন করে, কারণ মেয়েটা খুবই দরিদ্র ছিল। তো আমেরিকায় যাওয়ার পরে সে রিসার্চের পার্ট হিসেবে অংশগ্রহণ করার পরে নতুন যে ড্রাগটা তাকে দেওয়া হলো, তাকে চমৎকার একটা রেসপন্স পাওয়া গেল। দেখা যাচ্ছে যে 3-4 দিনের মধ্যে একটা ড্রামাটিক রেসপন্স পাওয়া যাচ্ছে, এবং এখন 2021 সাল, রাইট? এখন কিন্তু সে 4 বছর হয়ে গেল সে ওষুধটা খাচ্ছে এবং তার শরীরে এখন কোনো ক্যান্সার নেই। আলহামদুলিল্লাহ সে ভালো আছে, এবং এই যে তার ভালো থাকার যে, সুস্থ থাকার যে সাকসেস, শুধু আমরা ডক্টররা না, আমি মনে করি এর পেছনে আরেকটা টেকনোলজি
এটা বড় ভূমিকা পালন করেছে, যেটার পেছনে আপনাদের ভূমিকা আছে। এই কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কংগ্রেচুলেট জানাই এবং স্যালুট করি যে না, একটা মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে শুধু মেডিসিন ডক্টররা না, পাশাপাশি আপনারাও আছেন। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সো টেলিমেডিসিন সম্পর্কে যদি কিছু বলি, আমি খুব বেশি বলবো না। টেলিমেডিসিনটা কি আপনারা হয়তো আমার চাইতে ভালো জানবেন, তারপর আমি একটু বলছি যে আমরা যখন কোনো ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি, যখন টেকনোলজিটা ইউজ করি টু প্রোভাইড স্পেশালাইজড হেলথ কেয়ার, যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা, যেটা স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে যখনই আমরা টেকনোলজিটাকে ইউজ করি, দ্যাট ইজ ইন ব্রড সেন্স যেটাকে টেলিমেডিসিন বলা হচ্ছে। এবং শুধু স্বাস্থ্যসেবার ক্ষেত্রেই না, সেখানে কিন্তু আমাদের এডুকেশনের একটা বড় ভূমিকা আছে। আমাদের শিক্ষাক্ষেত্রে যখন টেকনোলজিটা ইউজ করা হয়, সেটাও কিন্তু টেলিমেডিসিনের একটা অংশ। আলটিমেট গোল কি টেলিমেডিসিনের? টেলিমেডিসিনের আলটিমেট গোল হচ্ছে টু ইমপ্রুভ অ্যাক্সেস টু কেয়ার, যাতে করে আমাদের দেশের বা পৃথিবীর মানুষ যারা আছেন তারা যাতে করে হেলথ সিস্টেমকে খুব কাছাকাছি অল্প সময়ের মধ্যে অ্যাক্সেস করতে পারেন, ধরতে পারেন। রিডিউস পেশেন্ট এক্সপোজার, পেশেন্ট যাতে করে খুব বেশি এক্সপোজ হতে না হয়, খুব ঘন ঘন হাসপাতালে যেতে না হয়, এই সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসতে পারি কীভাবে, এটা একটা বড় রোল আছে। রিডিউস দ্য নিড অফ ফর হসপিটাল ট্রান্সফার, যে ঘন ঘন যে হাসপাতালে ট্রান্সফার করা, সেই বিষয়টাকে আমরা এই টেলিমেডিসিনের মাধ্যমে রিডিউস করতে পারি। রিডিউস এক্সপোজার দ্য হেলথ ওয়ার্কার, লাইক আমরা যারা আছি, হেলথ ওয়ার্কার যারা আছি, আমরা এই স্পেশাল প্যান্ডেমিক সিচুয়েশনে যদি এক্সপোজার যদি কম হয় আমাদের রুগীদের, এখন আপনারা দেখবেন চেম্বারে গেলে অনেক ব্যারিয়ার আছে, রাইট, যেটা আমাদের হয়তো অনেক সময় ভালো লাগে না, কিন্তু এই টেলিমেডিসিনের মাধ্যমে এই আমরা কিন্তু এই এক্সপোজারটা রুগীর কাছ থেকে বা যে থ্রেটটা থাকে, সেই থ্রেটের কাছ থেকে আমরা নিজেকে কমাতে পারি। এবং রিডিউস দ্য পিপিই, নিড অফ দ্য পিপিই আপনারা জানেন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ জিনিস, এবং আমরা যদি হাসপাতালে আমাদের কম যেতে হয়, কম এক্সপোজার হয়, সো এই জিনিসটা আমাদের কমে আসবে। টেলিমেডিসিনকে আসলে আমাদের খুব প্রযোজ্য বা রেলিভেন্স, হ্যাঁ কিছুটা তো অবশ্যই রেলিভেন্ট আছে এই মুহূর্তে। কারণ হচ্ছে আমাদের দেশের কথা যদি আমি চিন্তা করি, আমাদের জন্য কতটুকু রেলিভেন্ট, আমি বরং উল্টা বলবো এই কারণে, বরং বাংলাদেশের মতো যেখানে লো রিসোর্স আছে, লিমিটেড রিসোর্স আছে, সেখানে কিন্তু এর প্রযোজ্যতা আরও বেশি। কারণ আমি একটা স্পেশালাইজেশনে আছি, আমি ক্যান্সার স্পেশালিস্ট। হয়তো তেঁতুলিয়ার কোনো একটা পেশেন্ট, সে আমার কাছে আসতে চাচ্ছে, আমাকে দেখাতে চাচ্ছে, কিন্তু সে পারছে না, কারণ দূরত্ব, তার ফিনান্সিয়াল ক্রাইসিস, তার সাথে কে অ্যাটেন্ড করবে, এই অনেকগুলো বিষয় আছে যে তাকে এই লিমিটেশনগুলোকে বাড়িয়ে দিচ্ছে। সো এই টেলিমেডিসিন যদি আমরা এস্টাবলিশ করতে পারি, সেখানকার একটা পেশেন্ট কিন্তু খুব সহজেই আমাকে পেয়ে যাচ্ছে, আমার একটা ওপিনিয়ন পাচ্ছে, এবং সেখানে সময় বাঁচবে, এবং ফিনান্সিয়াল যে খরচের বিষয়টা আছে সেটাও কিন্তু অনেকখানি কমে যাবে, এবং একটা বেটার সার্ভিস। আলটিমেট টার্গেট তো হচ্ছে একটা মানুষের সেবা, আমরা একটা বেটার সেবা দিতে পারবো সেই মানুষটাকে। এবং লার্জ নাম্বার অফ স্পেশালাইজড হসপিটালের যে রিকোয়ারমেন্ট থাকে, যে আমাদের নেফ্রোলজির জন্য একটা স্পেশালাইজড হসপিটাল দরকার বা ইনডোর হসপিটাল দরকার, এতগুলো বেড দরকার, এগুলো বানানোর জন্য কিন্তু গভর্নমেন্টকে অনেক বেশি খরচ করতে হয়। সেই খরচগুলোও কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো টু এস্টাবলিশিং দ্য টেলিমেডিসিন। এবং আমাদের যে অলরেডি বলেছি আমি, এবং মেইন সেন্টারটা হবে কিন্তু হচ্ছে টু অ্যাডিকুয়েট অপরচুনিটি ফর ট্রেনিং অ্যান্ড কন্টিনিউইং মেডিকেল এডুকেশন। আমরা যারা হেলথ ওয়ার্কার আছি, আমাদের কিন্তু সবসময় একটা কন্টিনিউয়াসলি মেডিকেল এডুকেশন লাগে, কারণ আপনারা জানেন যে হেলথ সেক্টরটা অলওয়েজ রিভলভিং, সবসময় নতুন নতুন ইনফরমেশন আসছে। প্রতিদিন দেখা যাচ্ছে পৃথিবীতে যে হাজারটা নতুন পাবলিকেশন হচ্ছে, এবং সেই পাবলিকেশনগুলোতে আপ টু ডেট থাকা, আমার সাবজেক্টের জন্য আমাকে আপ টু ডেট থাকতে হবে। সো এই যে আপ টু ডেট থাকা একটা বড় প্রসেস, এটা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে সম্ভব হয়েছে। টেলিমেডিসিনের কিছু বেনিফিট অবশ্যই আছে, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি। তার মধ্যে যদি তারপর ক্যাটাগরাইজ করি যে পেশেন্টদের বেনিফিটটা কি,
অ্যাজ এ ডক্টর হিসেবে বা হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে আমার বেনিফিট কি বা গভর্নমেন্টের বা হসপিটালের বেনিফিট কি? পেশেন্টের বেনিফিট হবে যে সে একটা স্পেশালাইজ সার্ভিস পাচ্ছে এবং মেডিকেল সার্ভিস যেটা বলছি আমরা যে এক্সপার্ট পাচ্ছে এবং ভিজিট রিডিউস করতে পারছে, তার হসপিটাল বা ডক্টর ভিজিটটাকেও সে রিডিউস করতে পারছে। আর অ্যাজ এ ফিজিশিয়ান আমার বেনিফিট কি হচ্ছে যে আমার প্রথম বেনিফিট হচ্ছে যে আমি এক্সপোজড কম হচ্ছি ডক্টর মানে পেশেন্ট বা যারা আমি যেটা মনে করি যে এখন কোভিড সিচুয়েশনে যে আমাদের যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা জানি না যে কার কোভিড আছে কি নাই, সো আমরা ওই এক্সপোজারটা কম হতে পারছে। স্পেশালি যারা বয়স্ক আছেন, আপনারা জানেন যে বয়স্কদের অনেক কোমরবিডিটি থাকে, সো তাদের যে এক্সপোজারটা সেটা কিন্তু কমে আসছে এবং আমাদের চাইতে যারা বড় তারাই কিন্তু টেলিমেডিসিনটা বেশি ইউজ করছে, অথচ তারাই কিন্তু অভিজ্ঞ বেশি এবং তাদের ডিমান্ডটাই বেশি, তাদের চাহিদাটাই বেশি। সো এই অবস্থায় একজন স্পেশালাইজ সিনিয়র কারো এক্সপার্ট ওপিনিয়নের জন্য কিন্তু টেলিমেডিসিনটা এখন অনেক বড় ভূমিকা এটা পালন করছে। আর হসপিটাল বেনিফিট কি? হসপিটাল বেনিফিট খরচ কমে যাচ্ছে, পেশেন্টের বারবার একটা আসার জন্য একটা পেশেন্ট মেনটেন্যান্সের জন্য কিন্তু তাদেরকে অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়, তো সেই কস্টটা কিন্তু তারা কমে আসছে। সো আমি যদি একটা জাস্ট মডেল চিন্তা করি টেলিমেডিসিনের মডেলটা কীরকম হতে পারে বা কীরকম হয়, কীভাবে কাজ করি আমরা টেলিমেডিসিনে, জাস্ট একটা আমি যেরকম গভর্নমেন্ট হসপিটালের পাশাপাশি আমি ইউনাইটেড হসপিটালেও আছি, সেখানে চেম্বার করি। তো সেখানে যখন আমার টেলিমেডিসিনটা হয় তখন কি হয়, আমি তো প্রেজেন্ট থাকি না, আমি বাসায় থাকছি বা যে কোনো কমফোর্টেবল জায়গায় থাকি, বাট পেশেন্টের জন্য ইটস টোটালি একটা সেখানে পেশেন্ট কিন্তু যেভাবে ইন করার কথা যে তাকে একটা সিরিয়াল মেনটেন করতে হবে, সে সিরিয়াল কিন্তু অনলাইনে মেনটেন হচ্ছে এবং সে টাইমলি সে আসছে, এসে একটা সেট আপ আছে যেখানে একজন মেডিকেল অফিসার থাকছে যে পেশেন্টের সাথে অ্যাটেন্ড করছে এবং সে আমাকে ইনফরমেশনগুলো দিচ্ছে তার এই কমপ্লেন, তার কী সমস্যা হচ্ছে এবং আমি তার কমপ্লেনগুলো শুনে আমি যখন মনে করি যে না তার এই জিনিসগুলো আমার জানা দরকার, মেডিকেল অফিসারের মাধ্যমে অথবা সরাসরি রোগীর সাথে আমি কথা বলে সেই প্রবলেমগুলো আমি শুনতে পাচ্ছি এবং প্রয়োজনে মেডিকেল অফিসার আমাকে হেল্প করতে পারে যে তুমি এই পরীক্ষাটা করে দেখো তার সমস্যাটা আছে কিনা, সেটা শুনে আমার প্রয়োজনীয় ইনভেস্টিগেশনগুলো দিয়ে তারপর কিন্তু পেশেন্টটা হয় সে চলে যাবে, অথবা যদি মনে করি যে না তাকে ভর্তি হওয়া দরকার ভর্তি হবে বা কী করা দরকার, আমরা এই প্রসেসে কিন্তু এখন পর্যন্ত মেডিসিন চলছে এবং প্রেসক্রিপশন আমার সাথে আমি যখনই একটা মনে করছি না ভর্তি হওয়া দরকার নেই, কিছু ইনভেস্টিগেশন বা মেডিসিন দিলেই চলবে, তখন কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমি আমার কম্পিউটারে আমি প্রেসক্রিপশন করে দিতে পারছি এবং পেশেন্টকে উইদিন মিনিটস কিন্তু আমি প্রেসক্রিপশনটা হাতে দিয়ে দিতে পারছি। সো এখানে অনেক বড় একটা সময় কমে যাওয়া, যে ঢাকা শহরে আসা যাওয়া যে সময় বা সব কিছু মিলে সময় অনেক কমে যাচ্ছে এবং একটা বেটার সার্ভিস আমি দিতে পারছি। বাংলাদেশে আসলে কি অবস্থা যদি আমি জাস্ট চিন্তা করি, বাংলাদেশে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস থেকে শুরু করে ডিজি হেলথের থেকে শুরু করে অনেক নন গভর্নমেন্ট অর্গানাইজেশনও এখন শুরু করেছে। স্পেশালি আমি বলবো যে 2017 সালের আগে আমেরিকাতেও 80% মানুষ, রিসার্চে দেখা গিয়েছে যে 80% মানুষ তার টেলিমেডিসিন নিতে চাইতো না, তারা ওই এক ধরনের বিব্রত অবস্থায় থাকতো যে তারা কনফিডেন্ট ছিলেন না যে টেলিমেডিসিন আদৌ হেল্প করবে কি না। বাট সিনারিও হ্যাজ বিন চেঞ্জ কমপ্লিটলি আফটার 2019, কোভিড আসার পরে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে এখন কিন্তু বেশিরভাগ মানুষ বলুন টেলিমেডিসিনটাই বেশি আগ্রহ প্রকাশ করছে। ইভেন আমরা আমেরিকার ডেটাগুলো বলি বেশি কারণ আমেরিকাতে রিসার্চটা বেশি হয়, তো ওখানকার ডেটা দেখা গিয়েছে এখন হসপিটালে যখন ইনডোর পেশেন্ট, আইসিইউর পেশেন্ট বা তাদের ঘরেও একটা মনিটর থাকে। সো ইমার্জেন্সি যে কোনো সিচুয়েশনে যখন একজন নার্স হয়তো ঘন নার্স আসাটাও একটা রিস্কের ক্ষেত্রে, সেখানে কিন্তু সে সরাসরি ওই স্ক্রিনের মাধ্যমে তার প্রবলেমগুলো বলতে পারছে, তাকে ডক্টরের সাথে কমিউনিকেট করতে পারছে। ইন হাউসও কিন্তু এটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে ইন ইউএসএ। বাংলাদেশে যদিও এখন আমরা এতখানি অ্যাডভান্স হতে পারিনি, বাট আমি মনে করি যে এটা ভবিষ্যতে একটা বড় সম্ভাবনা একটা দাঁড়াচ্ছে। সো আমি এখানে জাস্ট দেখিয়েছি যে কি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অনেকেই কিন্তু অলরেডি এই প্রজেক্টের মধ্যে বা এই বিজনেসই বলি যদি আমি এটাকে, এই বিজনেসের মধ্যে কিন্তু অলরেডি আছে।
বাংলাদেশে আসলে কি অবস্থা, কি ভাবে আমরা এটা কাজে এনগেজ করতে পারি? এক হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং। আপনারা দেখবেন এখন অনেকগুলো সফটওয়্যার কোম্পানি বের হয়েছে যারা কিন্তু ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে। অনেক কোম্পানি আছে, যেটা আগে খুব কঠিন ছিল, যে অ্যাপয়েন্টমেন্ট করতে হতো, সেক্ষেত্রে এখন কিন্তু ওই থ্রু মিডিয়া আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি। আর মেডিকেল কনসালটেন্সি তো অবশ্যই আছে। ইভেন মেডিসিন ডেলিভারি আপনারা দেখবেন যে এখন হঠাৎ করে একটা ইমার্জেন্সি হলো, রাতে আপনার ওষুধ দরকার, আপনি কিন্তু এই মেডিসিন ডেলিভারি কিন্তু এখন ইজি হয়ে গেছে বাই অনলাইন। অ্যাম্বুলেন্স সার্ভিস, টেস্টিং ফ্যাসিলিটিস, যে ঘরে বসে আপনি টেস্ট করতে পারছেন। এবং যদি আমাদের ইন্স্যুরেন্সটা আসলে অতখানি প্রযোজ্য না, ইন্স্যুরেন্সটা আমরা করছি না, বাট ইউএসএতে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই টেলিমেডিসিনের আওতায় ভুক্ত। ইভেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমরা তো এই টেলিমেডিসিন করছি, পাশাপাশি রোগীদের কিন্তু আমরা এখন অনেক ফ্রি সার্ভিসও দেই এইভাবে যে একটা পেশেন্ট আগে একটা রিপোর্ট নিয়ে আমার কাছে আসতে হতো, কিন্তু এখন সেই রিপোর্টটা দেখা যাচ্ছে আমি বলে দিচ্ছি যে আপনি রিপোর্টটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ছবিটা তুলে, এবং তার মাধ্যমে কিন্তু আমি বলছি রিপোর্টটা ভালো আছে না খারাপ আছে, এবং এতে করে তারও খরচটাও কমে গেল, তার আসার যে কষ্টটা সেটাও কমে গেল, এবং আমি খুব ইজিলি কিন্তু তাকে উইদিন আ সেকেন্ড আমি কিন্তু এটা অ্যান্সার করে দিতে পারছি। আর কোভিড সিচুয়েশনের ব্যাপারে আমার পাশে যে কোভিডের রিসার্চার আছেন সে আরও ভালো বলবেন। তবে এখানে একটা প্রাভা হেলথ নামের সেন্টার আছে যারা কোভিডের খুব ভালো সার্ভিস দিয়েছে, এবং তার যে ডেটা আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 20% ডক্টর ইন কোভিড-19 পিরিয়ড দে প্রোভাইডেড দ্য টেলিমেডিসিন। এখন এই 20% সংখ্যাটা হয়তো ভবিষ্যতে আরও অনেক বেশি বেড়ে যাবে। এটা একটা প্রজেকশন ছিল, এটা হচ্ছে ইউএসএ প্রজেকশন। এরা দেখাচ্ছে যে 19 এই এটা যদি বিজনেস তো চিন্তা করি আমরা, এখানে কিন্তু তাদের 45 বিলিয়নের টাকার একটা ইনভেস্টমেন্ট ছিল এখানে, এবং দেখা যাচ্ছে এটা প্রজেকশন করে 2026-এ এটা বেড়ে 175 বিলিয়নে এটা রূপান্তরিত হতে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? বাংলাদেশের সিচুয়েশন কি? এটাও আবার একটা প্রজেকশন যে তারা মনে করছে যে এটা 2027-এ এটা ইট উইল বি মোর দ্যান 200 বিলিয়ন। সো অনেক বড় একটা অপরচুনিটিও কিন্তু এটা ক্রিয়েট হচ্ছে। সো চ্যালেঞ্জেসও নিশ্চয়ই আছে, তা না হলে কেন আমরা 20%-এ আটকে আছি, কেন এটা আরও ব্লুমিং হচ্ছে না? কিছু বিষয় আছে, যেমন আমাদের রুরাল এরিয়াগুলোতে আমাদের এই টেলিমেডিসিন এস্টাবলিশ করার জন্য অবশ্যই কিছু টেকনোলজি আমাদের লাগবে, যেগুলো যেমন একটা ভালো একটা ল্যাপটপ লাগতে পারে অথবা স্মার্ট ডিভাইস লাগবে আমাদের, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আমার একটা ইন্টারনেট লাগবে, যেটা আপনাদের কমার্সে যারা আছেন তাদেরকে বলবো যে এটা কীভাবে আরও বেশি বাড়ানো যায়, অ্যামটপ আছে তাদের সহযোগিতায়, যে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে কীভাবে এস্টাবলিশ একটা ইন্টারনেট ব্যবস্থা, এটা প্রথম শর্ত টেলিমেডিসিনে। সো এটার ক্ষেত্রে আপনারা কীভাবে সহযোগিতা করতে পারেন, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ওয়ে ফরওয়ার্ডস বলতে আমরা মনে করি যে এটা একটা 3 to 4 ইয়ার্সের মধ্যে আমাদের টেলিমেডিসিন সার্ভিসটা গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট অর্গানাইজেশনগুলো আরও 3-4 বছরের মধ্যে আমি মনে করি এটা এস্টাবলিশ হয়ে যাবে, এবং এটা একটা চর্চায় পরিণত হবে। এখন এটা আমাদের একটা অপশন যে আমরা নেব কি নেব না, বাট একসময় হয়তো এটাকে একটা চর্চায় পরিণত হবে যে না, এটার থ্রুতেই আমরা এগিয়ে যাব। সো খুব বেশি কথা আর বলবো না, কারণ আপনারা আমার সাথে টেকনোলজি সম্পর্কে বেশি জানেন। জাস্ট মেডিসিন সম্পর্কে যতটুকু বলার যে আমাদের ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কিন্তু আসলে আমাদের টেলিমেডিসিনের মাধ্যমে আমরা অনেক অনেক বেশি মানুষকে সেবা দিতে পারবো। এটা বলে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ ডক্টর লুবনা মারিয়াম। আসলে হেলথ কেয়ার সার্ভিস টেকনোলজির সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেভাবে এগিয়ে চলে, এবং যে সময় থেকে হাইটেক যুক্ত হয় এর সঙ্গে তখন এর পরিধিটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি কোভিডের সময় যে অভিজ্ঞতা হয়েছে আমাদের ডাক্তার এমডি সালেউদ্দিন মাহমুদ সাহেবের, দুঃখিত, ঢাকা ডক্টর সালেউদ্দিন মাহমুদ ভাই, আপনাকে একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে বা এখনও এক্সপিরিয়েন্স করছেন এই কোভিডের সময়, আসলে চিকিৎসা দিতে গিয়ে টেলিমেডিসিন কিভাবে কার্যকর করা হয়েছে বা করা যায়,
কী ধরনের সহযোগিতা দরকার এই ব্যাপারে যদি আপনি আলোকপাত করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম 2021-এ আমাকে আসলে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আসলে গত 1.5 বছরের বেশি সময় ধরে কোভিড বাংলাদেশে যখন আসলে 2020 সালের মার্চের দিকে শেষের দিকে, সেই সময় থেকেই আমরা কাজ শুরু করি। আমরা যদি একটু দেখতে চাই, ডাক্তার লুবনা আপু যে সুন্দর করে বললেন যে কোভিডের আগের থেকেও অ্যাকচুয়ালি টেলিমেডিসিনের ব্যবহারটা ছিল, কিন্তু আমরা হয়তো এর গুরুত্বটা বুঝিনি বা ব্যবহারটা ওইভাবে অ্যাডাপ্ট করিনি। কিন্তু এই যে যখন প্যান্ডেমিক সিচুয়েশনটা শুরু হলো ওয়ার্ল্ড ওয়াইড, সেই সময় কিন্তু WHO প্রথম যে জিনিসটা আমাদেরকে বলল যে বাসায় থেকে চিকিৎসাটা নিতে হবে, এবং সেটা একা একা না, টেলিমেডিসিন ব্যবহার করে কোনো একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। সো দুইটা জিনিস বললো, অর্থাৎ ফার্স্ট ডেতে কিন্তু WHO যখন একটা প্যান্ডেমিক ডিক্লেয়ার করলো ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে কিন্তু ফার্স্ট যে হেল্পটা নিল এই ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট প্রযুক্তি বা সব কিছুর মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে টেলিমেডিসিন। এবং তখন কিন্তু কোনো ভ্যাকসিন ছিল না, কোনো চিকিৎসা মানে স্টাবলিশ কোনো চিকিৎসা ছিল না কোভিডের জন্য। সেই সময়টা কিন্তু একটা জিনিসই ছিল যে বাসায় থাকতে হবে, এটা আমরা জানি, আইসোলেশন মেনটেন করতে হবে, কিন্তু আবার একই সাথে অসুস্থ হয়েছি চিকিৎসাটাও নিতে হবে, একা একা কোনো চিকিৎসা করা যাবে না। সো এইটার সমাধান ছিল একটাই, টেলিমেডিসিন। এবং 2017 সালের আগের থেকে আমি আরেকটা প্রতিষ্ঠানের সাথে কনসালটেন্ট হিসেবে যুক্ত আছি, অলওয়েল বিডি, ও আমরা 2017 সাল থেকে পাইলটিং শুরু করি ঢাকাতে, তারপর 2018 সালের শুরু থেকে আমরা ফুল ঢাকাতে সার্ভিসটা দিই। এটা শুধু টেলিমেডিসিন না, আমরা টেলিমেডিসিনের সাথে সাথে এই যে চিকিৎসা ব্যবস্থাটাকে আসলে ডিজিটালাইজ করাটা, কারণ এখন তো আমার কাছে যখন একটা উন্নত প্রযুক্তি আছে, সেটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটাকে নিয়ে কাজ করছিলাম। তো এইটার ফলাফলটা, এটার মানে আমি যদি বলি সেই সময় কাজ শুরু করেছি, এর রেজাল্টটা আমরা আসলে কোভিডের সময় খুব ভালো করে পাই। আমি গত 1.5 বছরে প্রায় 5,500-এর মতো শুধু কোভিড পজিটিভ পেশেন্ট ডিল করেছি। এর সংখ্যাটা যদি নন কোভিড হয়, কারণ যারা কোভিড নেগেটিভ পেশেন্ট সেই সংখ্যাটা না, তাহলে প্রায় 8-10 হাজার পেশেন্ট হবে। এই সংখ্যা পেশেন্টটা কোভিডের সময় হোক বা অন্য সময়ও আমি যদি ফিজিক্যালি দেখার চেষ্টা করতাম, এটা আমার জন্য এবং সব পেশেন্টদের জন্য হয়তো সম্ভব হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে সেবাটা আমি দিতে পেরেছি কোভিডের পেশেন্টদেরকে, এবং তাদের মধ্যে কিন্তু আমি যদি 10% লোকও ধরি, যাদের মধ্যে একদম নিশ্চিতভাবে তারা হয়তো হাসপাতালে চলে যেত যদি এরকম একটা সেবার আওতায় না আসতো, তাহলে কিন্তু এই যে হাসপাতালের উপরে বাড়তি চাপে শুধু হাসপাতালে কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু সে একা যায় না, তার পুরো ফ্যামিলিটাকে টেনে নিয়ে যায়। সো হয়তো যে অসুস্থ সে গিয়েছে, কিন্তু তার পরিবারের যে অসুস্থ নাই, সে রুগীটার সেবা করার জন্য বা তার সাপোর্ট দেওয়ার জন্য হাসপাতাল এনভায়রনমেন্টে যখন যেতে হতো, তখন কিন্তু সে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো। সো এইভাবে কিন্তু আমি যদি বলি কোভিড সিচুয়েশনটাতে ডিজিটাল হেলথ বা টেলিমেডিসিন, আমি যেভাবেই বলি না কেন, এর ব্যবহারের কারণে বাংলাদেশ সহ সারা পৃথিবী অনেক বড় একটা ধাক্কা সামলিয়েছে। আমরা জানি সারা পৃথিবীতে করোনা বা কোভিডের যে অতিমারি বা মহামারী যেটাই বলি না কেন, তার একটা প্রভাব আমরা পেয়েছি। কিন্তু আজকে যদি এই প্রযুক্তির ব্যবহারটা না থাকতো, তাহলে এর ফলাফলটা আরও অনেক অনেক গুণ বেশি ভয়াবহ হতো। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে এই প্রযুক্তি, এই যেমন 1905 সালে যখন ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত মানে সারা পৃথিবী হলো, একই টাইপ ভাইরাস, একই স্পিডেই ছড়ায়, বা এটা একই ধরনের রোগ। সো ওই সময়ে কিন্তু এত বেশি অ্যাডভান্সমেন্ট ছিল না ওয়ার্ল্ডে, কিন্তু ছড়িয়েছিল কিন্তু প্রায় 5 কোটির থেকে আবার অনেক কিছু কিছু জায়গায় বলে 10 কোটির মতো লোক আক্রান্ত হয়েছিল। কিন্তু এটাও মনে রাখা লাগবে, সেই সময় কিন্তু ওয়ার্ল্ডের লোক সংখ্যাও এত বেশি ছিল না, 1 নম্বর। 2 নম্বর, ইন্টার ওয়ার্ল্ড কানেক্টিভিটিও কিন্তু এত ছিল না। আজকে যেমন সকালবেলা আমি ঢাকায় থাকলে পরের দিন সকালবেলা আমি ইউকেতে বা ইউরোপের কোনো একটা জায়গায় থাকতে পারি। সো আমি কিন্তু কোনো একটা ভাইরাস ক্যারি করলে পরের দিনই সেটা ইউরোপে ছড়ায় দিতে পারি।
সো এটা কিন্তু 1905 সালের দিকে সম্ভব হতো না, ওদের সময় জাহাজ বা অন্যান্য যানবাহনের মাধ্যমে যেই সো ভাইরাসের ছড়ানোর প্রভাবটা অনেক ফাস্ট থাকলেও প্রযুক্তিগত ডেভেলপমেন্ট অত না থাকার কারণে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ওইভাবে ছড়াতে পারেনি। আমাদের আজকে 2020 সালের যে ভাইরাসের স্পিড, সেটা কিন্তু আমরাও একটা কারণ, আমরাও একটা প্রভাবক যে কিভাবে ফাস্টার করি। সো ওই জায়গাতে কিন্তু আমাদেরই তৈরি অন্যান্য প্রযুক্তিকে ব্যবহার করে সেটাকে প্রোটেক্ট করতে হবে, এবং সেটারই একমাত্র সলিউশন এই ডিজিটাল হেলথ বা টেলিমেডিসিন, বা এখন আমরা আরও বলতেছি মানে ইন্টারঅ্যাক্টিভ, বা যদি আইও ইউজ করে যদি সম্ভব হয়, আমি বলবো না চিকিৎসা দেওয়াটা, কিন্তু এই যে অন্যান্য হেলথ ম্যানেজমেন্ট, লুবানা আপু যেগুলি বললেন যে হেলথ সোর্সিং করা, যেটা আছে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কোন পেশেন্টের ব্লাড স্যাম্পল কোথার থেকে কালেক্ট করতে হবে, এইরকম ছোট ছোট জিনিসগুলি যদি আমরা অটোমেটেড করে দিতে পারি, তাহলে আমাদের ম্যান পাওয়ার যেগুলি রিসোর্স, লিমিটেড রিসোর্স, সেগুলিকে আমরা আরও অনেক বেশি হেলথের উপর কাজ করাতে পারবো। সো এটা অনলি পসিবল ডিজিটাল হেলথ এবং টেলিমেডিসিন ব্যবহার করার মাধ্যমে। এবং আমি গত 1.5-2 বছরে আসলে এই যে কাজ করেছি 5,500 পেশেন্ট, আমরা এর আগেও কাজ করেছি, কিন্তু আমাদের সময় যদি আগে বলা হতো যে কীরকম কী ধরনের পেশেন্ট কতটুকু দেখেছি, সেটা কিন্তু আমরা বলতে পারতাম না, কারণ আমরা হার্ডে খাতা কলমে মেনটেন করতাম। কিন্তু গত 1.5 বছরে আমার যতগুলি পেশেন্ট ছিল, এই যে রিসার্চ ডেটাটা যে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ডিজিটাল হেলথ বা টেলিমেডিসিন ব্যবহারের কারণে কিন্তু এই পুরা রিসোর্সটা আমার কাছে এখন আছে। আমি জানি কত বছরের লোক, কোন জোনের লোকরা বেশি আক্রান্ত হয়েছিল আমার কাছে আসা পেশেন্টগুলির মধ্যে, তাদের কি ধরনের প্রোগ্রেশন ছিল, কোন সময়ে তাদের কোন ওষুধ দিলে সেটার ভালো ফলাফল পেয়েছি। সো এই যে ডেটার একটা সোর্স, মানে রিসোর্স আমার কাছে আছে, এবং এটা প্রত্যেকের কাছে, যে প্রাভা হেলথের কথা বা অলওয়েলের কাছে আমরা গত 1.5 বছর প্রায় 12,000-এর মতো পেশেন্ট ডিল করেছি, তাদের কিন্তু ডেটা প্রোফাইলটা আমার কাছে আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এইটাকে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কাজ করতে পারি, যে কিভাবে এই এইজ গ্রুপের পেশেন্টদেরকে কি ম্যানেজ করার লেগেছে, বা কি ধরনের প্রোগ্রেসে কাজ করলে আমরা আরও ভালো মতো কাজ করতে পারি। সো এই এক্সপিরিয়েন্সগুলি কিন্তু আমরা ফার্দার ইউজ করতে পারি। সো কয়েকটা পয়েন্টের মধ্যে টেলিমেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা ভ্যালু হচ্ছে কি, এটা অ্যাডেড ভ্যালু, সেটা হচ্ছে কি ডেটাটা আমরা থেকে যায়, যেটাকে আমরা খুব সুন্দর মতো স্ট্রাকচারালি ইউজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ডক্টর এমডি সালেউদ্দিন মাহমুদ, আপনি খুব পরিষ্কার করেছেন বিষয়গুলো। আমি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা বুঝতে পারছি আসলে, এবং আমরা জানিও নানা রকমের যে মার্কেটিং কর্মকাণ্ড হয় সেখানে ডেটা কত গুরুত্বপূর্ণ। আপনার কাছে যে প্রতিদিন SMS আসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তারা কিন্তু এই ডেটা নিয়েই বিজনেসটা করে। তো যখন পেশেন্টদের ডেটা থাকবে আমাদের যারা সার্ভিস প্রোভাইডারদের কাছে, তখন তারা কার কী ধরনের প্রয়োজন আছে, তখন তারা তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আর ইউএসএতে যেটা আমরা দেখছি এখন, যে আউট পেশেন্ট, ওরা বলছে এখন যে আগামী বছরগুলোতে 50% আউট পেশেন্ট আসলে টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রোভাইড করবে। তো যে প্রেশারটা, দুঃখিত, যে ডাক্তারকে কমফোর্ট দেয়া এবং পেশেন্টকে কমফোর্ট দেয়া, হসপিটাল ম্যানেজমেন্টকে জিনিসটাকে আরও ইনিশিয়েটিভ, আরও প্রপারলি ম্যানেজ করতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। তো আমরা আশা করি যে এই জিনিসগুলো আমাদের এখানেও আসবে এবং আমরা এর প্রপার ইউটিলাইজেশন করতে পারবো। আমি এ পর্যায়ে সাংবাদিক আতাউর রহমান কাবুল, ওনার কাছে জানতে চাচ্ছি যে উনি তো আসলে এই সেক্টরটা কাভার করছেন দীর্ঘদিন ধরে, কী ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, এবং ভবিষ্যতে আসলে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কী ধরনের সহায়তা দরকার। বিশেষ করে এটার ব্যাপারে আসলে আমাদের এখানে সেভাবে গভর্নেন্স নেই। গভর্নেন্স বলতে লিগাল স্ট্রাকচারের কথা বলছি আমি, সেই ধরনের কোনো ব্যাপার নেই। আমেরিকাতে ওখানে কিছু ব্যাপার আছে, একটু বলে রাখি, যে ওখানে ইন্স্যুরেন্স কোম্পানি ইজ সো পাওয়ারফুল যে তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সেখানে গভর্নমেন্টকে কিন্তু বলতে হয়েছে, বিশেষ করে আমার একটা ইন্টারভিউতে দেখেছি যে তখন ট্রাম্প ছিলেন, যে
ইন্স্যুরেন্স কোম্পানি যেন এইসব ক্ষেত্রে বাগড়া না দেয়, সেই জন্য কিন্তু তাদেরকে গভর্নমেন্ট স্টেট লেভেলে কাজ করতে হয়েছে, এবং পেশেন্টদের চার্জ কি হবে নর্মাল চার্জের চেয়ে 1/3 চার্জে নেমে আসে, এই ধরনের বেশ কিছু পলিসি লেভেলের কাজ ওখানে কিন্তু হয়েছে। তো আমি আতর রহমান কাবুলের কাছে জানতে চাইছি যে আমাদের এখানে আসলে কি ধরনের ইনিশিয়েটিভ প্রয়োজন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে আলোচক হিসেবে নির্বাচিত করেছেন, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মামুন ভাই এবং অনু ভাইকে। তো আমি আসলে হেলথ নিয়ে সাংবাদিকতা করি, প্রায় 20 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আমার এই স্বাস্থ্য খাতেই আছে। সেক্ষেত্রে আমি অনেক কিছু আসলেও হয়তো আমার অভিজ্ঞতা আছে। তো টেলিমেডিসিন নিয়ে আজকে যে আলোচনা, এটা নিয়ে আমার প্রচণ্ড একটা আগ্রহ আছে। আমি হেলথ নিয়ে কাজ করতে গিয়ে আমি প্রতিনিয়ত যে জিনিসটার সম্মুখীন হই সেটা হচ্ছে যে প্রতিদিন আমার কাছে প্রচুর রোগীর রিকোয়েস্ট আসে, এই ডাক্তার সিরিয়াল, এই হসপিটালে ভর্তি করতে হবে। আজকে এখানে আসার আগেও একজন কোভিড পেশেন্ট কোথায় ভর্তি হবে এই ব্যাপারেও তাকে কিছুটা সাপোর্ট দিতে হলো, আমাকে বিভিন্ন হসপিটালের সাথে কমিউনিকেট করতে হলো। এই যে মানুষের যে একটা মানুষ যে সাফার করে, বিশেষ করে রিমোট এরিয়ার মানুষজন, তারা ভালো ডাক্তার পায় না, ভালো হসপিটালে তারা ভর্তি হতে পারে না, এবং কোন ডাক্তারকে কোন জায়গায় কার কাছে যেতে হবে, কোন রোগের জন্য কার কাছে যেতে হবে, কোন ডক্টরের কাছে যেতে হবে, এইটা করতে গিয়ে অনেক ধরনের খরচ তাদের আগে হয়ে যায়। এরপরে যখন সঠিক ডাক্তারের সন্ধান পায় তার মধ্যে কিন্তু সে নিঃস্ব হয়ে যায়। আজকে টেলিমেডিসিন এই প্যান্ডেমিক সিচুয়েশন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টেলিমেডিসিনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে যে টেলিমেডিসিন নিয়ে আমরা আলোচনা করছি এর সূত্রপাত অনেক আগে, 1924 সালের দিকে সম্ভবত আমেরিকায় একটা বেতার যন্ত্রের মাধ্যমে তখন রোগীদেরকে সেবা দেওয়া হতো। এরপর থেকেই এই কনসেপ্টটা তৈরি হয় এবং সেই টেলিমেডিসিন আজকে এই পর্যায়ে আসছে। তো বাংলাদেশে আমরা এখন যে টেলিমেডিসিন সেবা দেখছি, বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলা কোম্পানি, অনেকগুলো স্টার্ট আপ এই দেশে দাঁড়িয়ে গেছে, বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনের পরে, করোনার পরবর্তী সময়ে। তো এখানে টেলিমেডিসিনের জন্য যে চ্যালেঞ্জগুলো, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ ছিল কিন্তু ইন্টারনেট স্পিড। তো এটা অনেকটাই ওভারকাম আমরা করতে পারলেও এখনও কিন্তু রিমোট এরিয়াতে আমরা কিন্তু সেভাবে ইন্টারনেট পাচ্ছি না। আমার গ্রামের বাড়ি তেঁতুলিয়া পঞ্চগড়, সেখানে আমি কিছুদিন আগে গ্রামে যখন গেলাম তখন সেখানে নেটের যে স্পিড আমি দেখলাম, তো সেই স্পিড দিয়ে আসলে টেলিমেডিসিন সম্ভব না। আমি নিজেও চাইছিলাম যে আমার এলাকায় আমি একটা টেলিমেডিসিন সেন্টার চালু করবো, আমার পরিচিত ডাক্তারদের সহযোগিতায় সেই এলাকার মানুষকে সেবা দেওয়া যায় কিনা। তো অনুভাইয়ের ইন্টারনেট গভর্নেন্স নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন। আমি একসময় আইটি সাংবাদিকতা করতাম, অনুভাইদের সাথে আমি সাংবাদিকতা করেছি, আইটি সাংবাদিকতা আমি ছিলাম। তো এটা আসলে ওনাদের ক্রেডিট যে ইন্টারনেট বাংলাদেশে 1996-এ বাংলাদেশে ইন্টারনেট আসছে। তো সেই ইন্টারনেট আজকে এই পর্যায়ে আসছে, এখন আমাদের হাতে হাতে সেলফোন, হাতে হাতে আমাদের ইন্টারনেট। এই সেলফোনকে ইউজ করে আমরা অনেক কিছুই করি, এবং সেটা টেলিমেডিসিন সেক্টরেও কিন্তু, টেলিমেডিসিন খাতেও কিন্তু আমরা এই সেলফোনকে আজকে ইউজ করতে পারতেছি। তো চ্যালেঞ্জ যেটা মামুন ভাই বললেন যে চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জ অনেক। হ্যাঁ, কিছুদিন আগে আমরা যখন করোনার যখন প্যান্ডেমিক সিচুয়েশনে যখন আমরা ঘরে ঢুকলাম, অর্থাৎ সব মানুষই আমরা ঘরবন্দি, ঠিক সেই সময় একটা সিনারি আমরা দেখলাম যে সব হসপিটালগুলোতে কোনো ডাক্তার বসতেছে না, বিশেষ করে সিনিয়র ডাক্তাররা। এখন পর্যন্ত সিনিয়র ডাক্তাররা কিন্তু এই সরাসরি রোগী দেখছেন না। তো আমি মনে করি যে এটা একটা বড় চ্যালেঞ্জ। সিনিয়র ডাক্তারদেরকে কিন্তু সবাই দেখাতে চায়। পাশে লোবনা ম্যাডাম আছেন, ওনাদেরকে প্রচণ্ড প্রেশার মেনটেন করতে হয়, রোগী দেখতে গিয়ে অনেক চাপ মেনটেন করতে হয়। তো সিনিয়র ডাক্তারদের প্রতি সবার কিন্তু একটা লোভ থাকে যে হ্যাঁ, আমি অমুক ডাক্তারকে দেখাতে পারলে হয়তো আমি খুশি হতাম। তো সেই সিনিয়র ডাক্তাররা কিন্তু ঘরে পড়ে আছেন, মানে ঘরে আবদ্ধ আছেন, কিন্তু তারা কিন্তু আবার টেলিমেডিসিন সেবাটা দিতে তারা আবার আগ্রহ প্রকাশ করছেন না। এটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমরা এই সিনিয়র যে চিকিৎসক, তারা যেহেতু সরাসরি রোগী দেখছেন না, ইতিমধ্যে অনেকেই দেখছেন, অনেকেই শুরু করেছেন। আমি কিছুদিন আগে কিডনি ফাউন্ডেশনে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে প্রফেসর হারুন রশিদ চমৎকার একটা সেট আপ ওখানে করেছেন, এবং আমি আমার ভাইকে নিয়ে গেছি। আনফর্চুনেটলি আমার ভাই গত এপ্রিলে কোভিডে মারা গেছে। তো সেই ভাইকে আমি ওখানে নিয়ে গেছিলাম কোভিড হওয়ার আগে। তো আমি ওনার যে সেট আপ দেখলাম, তাতে করে আমি বেশ অবাক হয়ে গেলাম যে এত চমৎকার একটা সিস্টেম উনি দাঁড় করাইছে। বাসা থেকে উনি রোগী দেখছে, রোগীর সাথে প্রচুর কথা বলতেছে, রোগী কথা বলতে পারতেছে, মানে রোগীর সঙ্গে সরাসরি দেখা এবং না, মানে ডাক্তার দেখা এবং না দেখা একই কাজ। কিন্তু বরঞ্চ স্যার আমাকে যেটা বললো যে আমি বরঞ্চ রোগীর সাথে এখন আর বেশি কথা বলতে পারতেছি, রোগীরাও হ্যাপি। তো এই টেলিমেডিসিন সিরিয়াল নিতে গিয়েও কিন্তু সেখানে দেখা যাচ্ছে সিরিয়াল পাওয়া যাচ্ছে না। তো কিছু কিছু টেলিমেডিসিন সেবা আমাদের দেশে খুব ভালোভাবে হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা পত্র থেকে দেখি বা আমরা নিজেরাও রিপোর্ট করি, সেখানে অনেক অভিযোগ আমরা পাই।
দেখা যাচ্ছে যে টেলিমেডিসিন সেন্টার থেকে এখন তো অনেক হসপিটাল, অনেক ডায়াগনস্টিক সেন্টার তারও টেলিমেডিসিন সেবা দিচ্ছে। একটা পেশেন্ট যখন রেজিস্ট্রেশন করতেছে বা ফি দিচ্ছে বিকাশে বা যেভাবে হোক তাকে পেমেন্ট করতেছে, কিন্তু তার দরকার ডাক্তারের কানেকশনটা এখন, কিন্তু সে ওটা পাচ্ছে না। এই তারকে হয়তো ফোন করা হচ্ছে বা রিং ব্যাক করা হচ্ছে আরও একদিন পরে, এরকম অভিযোগ কিন্তু আমাদের অনেক আছে। তো বাংলাদেশের স্টার্ট আপ যারা করছেন আসলে তারা কি শুধুমাত্র স্টার্ট আপের জন্যই এটা করছেন কিনা আমি জানি না। আসলে এই সেক্টরের যে সমস্যাগুলো এগুলো নিয়ে আমাদের মনে হয় আরও আগানো উচিত এবং মনিটরিং করা উচিত সরকারি পর্যায়ে। আমি মনে করি যে টেলিমেডিসিন সেন্টারগুলো ঠিক কীভাবে চলছে, আমি আমার কিছু অভিজ্ঞতা আমি বলবো, সেটা হচ্ছে যে কিছু টেলিমেডিসিন সেন্টার আছে যেগুলোতে জাস্ট একজন মেডিকেল পাশ করা একজন ডাক্তারকে বসিয়ে দেওয়া হয়েছে এবং সে দেখা যাচ্ছে যে সব ধরনের রোগী ডিল করতেছে, সব ধরনের রোগীকে সে সেবা দিচ্ছে। এরকম টেলিমেডিসিন সেন্টার আমাদের দেশে আছে। তো স্পেশালাইজড ডক্টর, স্পেশালাইজড রোগীদের ক্ষেত্রে বিভিন্ন রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ডক্টর চিকিৎসা দেবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। আজকে এখানে তুষার ভাই, ওনাকে আমি আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক বিরক্ত করেছি। উনিও যে সার্ভিস দিয়েছেন আসলে আমাদের দেশের জন্য, উনি এটা গর্বের, তুষার ভাই কিনা আসলে গর্ব করার মতো বিষয় ওনার প্যান্ডেমিক সিচুয়েশনের যে ভূমিকা। তো টেলিমেডিসিন নিয়ে আমার যে কনসেপ্ট বা আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইড আমি মনে করি যে সাপোর্ট দেওয়া সম্ভব। এখন অনেক ডাক্তার যেটা হচ্ছে যে রিয়েল টাইম টেলিমেডিসিনের মাধ্যমে রোগী দেখছেন না, অর্থাৎ তারা রোগীকে SMS পাঠাচ্ছেন, প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন। তো এটা কিন্তু টেলিমেডিসিনের পর্যায়ে কিন্তু পড়ে না। আমার মনে হয় যে একটা রোগী কী হলো, টেলিফোনে কথা শুনে আমি SMS পাঠিয়ে দিলাম, এটা প্রপার টেলিমেডিসিনের মধ্যে পড়ে না। আমাদের যেহেতু এখন ইন্টারনেট স্পিড আছে, আমাদের যেহেতু এখন টেলিমেডিসিন সেন্টারের যে কনসেপ্ট, একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিওর কানেক্টের মাধ্যমে রোগীর সাথে কথা বলা, রোগীর সমস্যাটা জানা, কিছু ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে রোগীকে সরাসরি না দেখে অনেক ডাক্তার অনাগ্রহ প্রকাশ করে। সেক্ষেত্রে আমার কাছে একটা সলিউশন আমার মনে হচ্ছে যে আমরা যদি ডিস্ট্রিক্ট লেভেলে, ধরেন যে আজকে দিনাজপুরে 10টা রোগী দেখবে, সেই রোগীটা হয়তো প্রফেসর ABM আব্দুল্লাহ স্যার দেখবেন, সেখানে আমরা একজন জুনিয়র ডাক্তারকে আমরা বসিয়ে রাখতে পারি সেই সেন্টারে বা সেখানে। ওখান থেকে সে কনসাল্ট করলো এই ডাক্তারের সঙ্গে, রোগীদের প্রোফাইল, রোগীদের হিস্ট্রি সেখান থেকে না হলো, তার পালস, তার প্রেশার, অন্যান্য মনিটর করে এই ডাক্তারের সাথে কথা বললো এবং দেখা গেলো যে একটা সুন্দর একটা প্রেসক্রিপশন। আর প্রেসক্রিপশনের জন্য এখন যে সফটওয়্যার দরকার, এগুলো আমাদের দেশে অলরেডি চালু হয়ে গেছে। তো এই সফটওয়্যারটা সেভাবে মেনটেন করা হচ্ছে কিনা, ডেটাবেস মেনটেন করাটা, একটু আগে যেটা মনে হচ্ছিল যে তথ্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি একটা কল সেন্টারে ফোন করে আমি যদি আমার ইনফরমেশনটা যদি আমি দেই যে আমার এই প্রবলেম, আমি 10 বছর পরে গিয়েও কিন্তু আমি যখন খুঁজে পাবো আমি আমেরিকায় গেছি বা 2 বছর পরে আমি আমেরিকায় গেছি, সেখানে গিয়ে আমি কোনো একটা ডক্টর দেখাবো, আমার কিন্তু এই কাগজপত্র ক্যারি করার কিন্তু আমার দরকার নেই। আমি কিন্তু সেখানে করবো কি, আমি লগ ইন করবো, আমি আমার যে টেলিমেডিসিন সেন্টারে আমি সেবা নিতাম, যে ডক্টরের সেবা নিতাম, আমি লগ ইন করে যেন আমি ঢুকতে পারি, আমি PDF আকারে যেন আমার সমস্ত রিপোর্ট আমি পেতে পারি। এরকম সিস্টেমটা আমাদের দেশে কিন্তু ওইভাবে এখনও চালু হয়নি। আমি তো মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা প্রোফাইল থাকা দরকার, বিশেষ করে হেলথ প্রোফাইল। হ্যাঁ, এটা খুবই এসেনশিয়াল। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় সেভাবে সিরিয়াসলি আমরা কেউ কাজ করছি না। তো হেলথ প্রোফাইলটা যেমন একটা বায়োডাটা দরকার, একটা মানুষকে চেনার জন্য একটা বায়োডাটা দরকার। আমি মনে করি যে রোগ সবারই হতে পারে, কারো রোগ না হোক এটা আমরা চাই, কিন্তু রোগ যেন হইলে আমরা যেন প্রতিকার পেতে পারি, সেক্ষেত্রে একটা প্রোফাইল, ডিজিটাল প্রোফাইল আমরা সংরক্ষণ করতে পারি। এই ব্যাপারে আমার মনে হয় সরকার ভালোভাবে একটা উদ্যোগ নিতে পারে, ইচ্ছা করলে জনগণের সমস্ত তথ্য ডেটাবেস আকারে সেখানে রাখতে পারে এবং একটা মানুষের কী কী রোগ আছে, কী কী সমস্যা ভুগছে এখানে যেন, এবং এটাকে ইন্টিগ্রেট করে দেওয়া যায়। আমার মনে হয় যে আমরা NIDর সাথে যদি ইন্টিগ্রেট করে দেওয়া যায় ডিজিটালি, যে কোনো জায়গায় ওটা ডিভাইস হয়তো ভবিষ্যতে লাগবে, যে আমরা ডিভাইসে পাঞ্চ করলে সেই রোগটা সম্পর্কে জানবো, এবং রোগ সম্পর্কে আসলে জানা দরকার নেই, কিছু জিনিস গোপন থাকা ভালো। অনেক এটা আইনগত দিক দিয়েও এটা ঠিক না যে একটা মানুষের রোগের তথ্যগুলো আরেকজন জানবে, এটা আইনগত দিক দিয়েও এটার মধ্যে জটিলতা আছে। কিন্তু আমি যেন জানতে পারি, এরকম একটা ডিজিটালি সংরক্ষণ করার একটা প্রক্রিয়া সরকার থেকে যদি নিতে পারে, এই জন্য সরকারকে আমি সরকারি পর্যায়ে এই উদ্যোগটা নেওয়া যায় কিনা। আর টেলিমেডিসিন সেন্টারের ব্যাপারে আমি যেটা বলবো যে মনিটরিংটা সরকারি পর্যায়ে আরও বেশি হওয়া দরকার। আমরা যদি মনে করি যে আমরা একটা স্টার্ট আপ দিলাম, এটা বিজনেস হবে, আমরা এখান থেকে ব্যবসা করব, এই কনসেপ্ট থেকে আমার মনে হয় বের হয়ে আসা দরকার। আর হচ্ছে যে স্পেশালাইজড টেলিমেডিসিন সেন্টার এখনও বাংলাদেশে দরকার। আমরা সিনিয়র চিকিৎসকদেরকে আমরা অন্যকে টেলিমেডিসিনের মাধ্যমে কাজে লাগাতে পারি, এই ব্যাপারে একটা আমার প্রস্তাবনা থাকবে। আরেকটা বড় প্রস্তাবনা হচ্ছে যে আমাদের যে বড় বড় হসপিটালগুলো, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বৈকালিক পেশেন্ট দেখার একটা সার্ভিস চালু আছে, অর্থাৎ কিছুটা স্পেশালিস্ট ডাক্তারদেরকে
বিকালের সেশনে দেখানো যায়। তো আমার মনে হয় যে তারা যদি টেলিমেডিসিন সেন্টার চালু করতে পারে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সিনিয়র প্রফেসর একটা নির্দিষ্ট টাইমে, হ্যাঁ, প্রত্যেক দিন 20টা বিভাগ বা 30টা বিভাগের 1 ঘন্টা করে যদি তারা টেলিমেডিসিন সেবা দেয়, তাহলে কিন্তু কান্ট্রি ওয়াইড এটা একটা বিরাট সুযোগ পাবে, মানুষজন উপকৃত হবে। তো এখানে আরেকটা সরকারের কাছে আমার দাবি হচ্ছে আজকে এই ফোরামের মাধ্যমে, সেটা হচ্ছে ইন্টারনেট স্পিডটাকে আরও বাড়ানো, বিশেষ করে তৃণমূল পর্যায়ে হাজার 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 সারা দেশব্যাপী আমাদের যে এটা কি বলে এটাকে স্বাস্থ্যের যে ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু টেলিমেডিসিনের জন্য ল্যাপটপ দেওয়া হয়েছে, ডিভাইস দেওয়া হয়েছে, কিন্তু সার্ভিস কি দিচ্ছে সেটা কিন্তু আমরা আসলে জানি না। তো শুধু আমরা ঘোষণা দিয়েই ক্ষান্ত না, এই জিনিসগুলোকে আমরা আরও কীভাবে জোরালোভাবে করতে পারি, টেলিমেডিসিন সেবাকে আমরা ইন্টারন্যাশনাল মানদণ্ডের মধ্যে নিয়ে আসতে পারি, এই ব্যাপারে আমি সংশ্লিষ্টদের ভূমিকা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আতাউর রহমান কাবুল অনেকগুলো প্রস্তাব রেখেছেন। আসলে এই জিনিসটা তো এখনো বিশ্বব্যাপী আমরা বারবার করে বলছি যে এটা এখনো এস্টাবলিশড একটা পর্যায়ে যায়নি। সো নানা রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং ডাক্তারকে যে ধরনের ডাক্তারকে খুঁজছি সেই ডাক্তারকে তৎক্ষণাৎ পাওয়াটা ইট মাস্ট বি ডিফিকাল্ট। এটা একটু সময় লাগবে যে আসলে আমার কোন ধরনের ডাক্তার দরকার সেটা তো আরেকজন ডাক্তারই বলে দেবে। তারপরে সেই ডাক্তারের সঙ্গে কমিউনিকেট করতে হবে, উনি তখন গেট ব্যাক করবেন যে আপনি কল করেছিলেন বা আপনি যোগাযোগ করতে চেয়েছেন এই বিষয়ে, তখন তিনি পরামর্শ দেবেন এবং টেস্টের ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এগুলো শেষ পর্যন্ত হয়তো আরও উন্নত পর্যায়ের দিকে যাবে এবং বাংলাদেশে আমরা জানি বারবারে ইন্টারনেটের কথা আসছে, ইন্টারনেট স্পিডের কথা আসছে। আমাদের এখানে 95% এরিয়াতে 4G কাভারেজ আছে, বাট এখানে স্মার্টফোনের পেনিট্রেশনের সমস্যা আছে। আমাদের এখানে এখনও 50% লোকের হাতে স্মার্টফোন নেই। 4G এনাবেলড হ্যান্ডসেট 30+%। সো এই জায়গাতেও আসলে কাজের অনেক স্কোপ আছে। পরবর্তীতে 5G আসছে দেশে, এবং যে কারণে আমরা সবসময় সরকারের ইন্টারভিন করার কথা বলি, যে পলিসি লেভেলে কাজের জায়গা বলি, যে একটা সফটওয়্যার আনতে তো খরচ আছে, প্রত্যেকটা সার্ভিসের জন্য কস্টিং আছে, এই টেলিকম সার্ভিসের জন্য কস্টিং আছে। সেসব আসলে সরকার কীভাবে ফ্যাসিলিটেট করতে পারে সেটা জন্য আমাদের আসলে একসঙ্গে কাজ করার স্কোপ আছে। আচ্ছা, তো আমরা আজকের এই অধিবেশনটি শেষ করে দেব। আচ্ছা, হ্যাঁ, তার আগে আমরা, হ্যাঁ, বজলু ভাই প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে সরাসরি এখানে প্রথমে ধন্যবাদ জানাই ডক্টর লুবনা, উনি চমৎকারভাবে টেলিমেডিসিনের একটি বিষয় তুলে ধরেছেন আমাদের মাঝে। কাবুল ভাই, আপনাকেও ধন্যবাদ, আমাদের একদম সরাসরি প্র্যাকটিশনার। এই সুযোগে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অভিনন্দনটা আপনি হয়তো জানাবেন অফিসিয়ালি, তো জানিয়ে রাখলাম। মডারেটর, আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, আস্তে আস্তে চালু হবে, একটু সময় লাগবে, সেই দিন তো আর বাংলাদেশের নাই। আমরা যখন সরকারের সাথে কথা বলি এবং আপনাদের সাথে যখন কথা বলি, তখন দেখি যে গ্রামগঞ্জের মোবাইল, গ্রামগঞ্জের ইন্টারনেট, গ্রামগঞ্জের মোবাইল কানেক্টিভিটি একদম আমেরিকার থেকেও বেস্ট। আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা আমেরিকার থাকলে থাকতে পারে। কিন্তু যখন আমরা ফোনে কথা বলি তখন দেখি ফোন কেটে যায় কয়েকবার, ইন্টারনেট কেটে যায়, জুমে কথা বলতে পারি না, নানা ধরনের সমস্যা। এটা ঢাকায় বসেই হয়, এবং ঢাকার বাইরের কথা তো আর বলার অবকাশ নাই। ফলে এখন যা আমরা করতে হবে খুব দ্রুত করতে হবে, এবং আমাদের মাঝে টেলিমেডিসিনে অগমেন্টেড রিয়ালিটি, AR চলে এসছে, ভার্চুয়াল রিয়ালিটি চলে এসছে, মিক্সড রিয়ালিটি চলে এসছে, XR চলে এসছে। তাহলে আমরা গুগলের চশমা চলে এসছে, গুগলের চশমাকে ব্যবহার করে আমাদের ডাক্তার সাহেবরা এখন অপারেশন করে থাকেন। তাহলে কত আস্তে চলবো আর কত ধীরে চলবো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো ডাটা প্রাইভেসি। আমরা আমাদের মাই ডাটা মাই রাইটস, আমার হেলথের ডাটা আমার রাইটস। তো এই যে ডাটা প্রাইভেসিটাকে কিভাবে প্রাইভেসির আওতায় আনা যায়, এটা একটা ব্যাপার। কাবুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হলো, 789 নামে একটি টেলিমেডিসিনের আমাদের একটা ফোন নাম্বার ছিল।
789-কে তারা পরবর্তীতে 20,000-এ ব্যবহার করে ব্যাপক সার্ভিস দিয়েছিল। এখানে মোস্ট অফ দ্য যারা এসছেন, আমিও গ্রাম থেকে এসছি, আপনারা জানেন যে গ্রামে রাত 3টার সময় একটা পেটে ব্যথা উঠলে আগে মিক্সার খাওয়াতো, 3 দাগ 4 দাগ 5 দাগ মিক্সার খাওয়াই দিত, এবং পেট ব্যথার সাথে আরও অনেক রোগ, 9,68,000 রোগ ভালো হয়ে যেত ওই মিক্সারের কারণে। কিন্তু এই যে 789 বা 20,000-এর যে ইম্প্যাক্ট গ্রামে ছিল, যে রাত 3টার সময় একটা শিশু সেই সিলমারির গ্রামে, সেই ভোলার গ্রামে, সেই বরিশালের গ্রামে অসুস্থ হয়ে পড়লে সরাসরি কিন্তু সে টেলিমেডিসিনের সহায়তা নিয়ে অন্তত একটা ঔষধের প্রোটেকশন পেত। একদিন দেখলাম কি 789 নাই, 20,000-ও নাই। কি হলো জানি না, এটা এমটবের মামুন ভাইও একটু আমাদেরকে বলবেন কিভাবে আমরা আবার 20,000-এর যেই টেলিমেডিসিনের সেবাটা ছিল সেটা কিভাবে চালু রাখা যায় অন্তত গরিবদের জন্য। আর ঢাকা শহরে যারা আছেন তাদের জন্য টেলিমেডিসিন, আধুনিক মেডিসিন চালু হোক, আরও ব্যক্তি লাভ করুক, সেটা চাই। কিন্তু 20,000টা যে বন্ধ হয়ে গেল রাতের আধারে, আমিও জানলাম না। আমি আরেকদিন 20,000-এ যখন ফোন করলাম তখন দেখি যে আর ফোন নিচ্ছে না। পরে আরেকজন আইটি জার্নালিস্ট বললেন যে ভাই ওখানে ফোন করে কোনো লাভ নাই, 20,000 বা 789 বন্ধ হয়ে গেছে। অথচ এটা খুবই পপুলার ছিল, খুবই পপুলার ছিল। আমার ফ্যামিলি, আমার গ্রাম, আমার দেশ এটা এখানে ব্যাপকভাবে উপকৃত হয়েছিল। তো এটাকে কিভাবে আবার রিভাইভ করা যায়। আর পলিসির বিষয় আসছে, আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব পলিসির ব্যাপারে কথা বলবেন যে কিভাবে টেলিমেডিসিনের জন্যে পলিসি ইনিশিয়েটিভ নিয়ে একটা ডায়ালগ করা যায় ভবিষ্যতে। এখানে এমটবের মামুন ভাই আছেন, আপনার নেতৃত্বে আমরা চাই এই ডায়ালগ হোক এবং টেলিমেডিসিন সেক্টরের জন্য একটা নীতিমালা বা আইন পরিবর্তিত হোক। কারণ সেখানে ডাটার ব্যাপার আছে, সেখানে হেলথ ইস্যুর ব্যাপার আছে, আবার টেলিমেডিসিনের কেন্দ্র করে আরও প্রচুর হাই কোম্পানির চলে আসতে পারে, ভুয়া কোম্পানি চলে আসতে পারে, সেগুলিকে দমন করার জন্য কি করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। বজলুর ভাই ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরেছেন, যেটা 786 আসলে এরকম একটা ইউনিক নাম্বার বোধহয় পুরো নেশনের জন্য থাকা দরকার। সেই জায়গা থেকে সরকার সম্ভবত চেঞ্জ করে এখন একটা কল সেন্টারের নাম্বার তারা দেয়, সেটা হচ্ছে 16263। এটা বোধহয় জাতীয় স্বাস্থ্য বাতায়নের নাম্বার। আমি ওদের সম্পর্কে জানি। সেটা সরকারি পর্যায়ে বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজি হেলথের আন্ডারে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে দায়িত্ব, এবং তারা এই কল সেন্টারটা পরিচালনা করতেছে। এবং সেখানে আমার জানার মধ্যে 5 থেকে 10,000 ফোন পার ডে তারা রিসিভ করতো প্যান্ডেমিক সিচুয়েশন। এখন কী অবস্থা আমি জানি না, তাদের উপরে আমি রিপোর্ট করেছি। তো সেখানেও তাদের একটা লিমিটেশন আছে। আপনি রাত 3টার সময় ফোন দিবেন, তারা সেটার সার্ভিস দিবে, কিন্তু ওইভাবে ওই আপনাকে দেখে আপনার সঙ্গে কথা বলে ওই সার্ভিসটা তাদের হয়তো এখনও চালু হয়নি। তো বজলু ভাইয়ের সাথে আমি একমত যে একটা ইউনিক নাম্বার যেটা মনে থাকার মতো 999, যেমন আমরা জাতীয় যে বিপদে পড়ে একটা ন্যাশনাল সার্ভিসের জন্য আমরা যে হটলাইন, যেমন কিছুদিন আগে আমার একটা অভিজ্ঞতা আমি বলি। আমি বাসে সাধারণত চলাচল করি না, তো আমি পল্টন থেকে শাহবাগে আসতেছি, বাসে ওঠার পরে দেখি যে প্রত্যেকের কাছে যাত্রী ভাড়া নিচ্ছে ডাবল, কিন্তু তাদেরই ওই বাসে একটা চার্টে দেখলাম যে ভাড়া লেখা আছে সেই মানে এটা ভাড়া বৃদ্ধির পরে যে রিসেন্টলি যে ভাড়া বাড়ছে। তো আমি তারপরে কি মনে করলাম যে এই অনিয়ম তো মেনে নেওয়া যায় না। তো আমি তাকে প্রথমে প্রতিবাদ করলাম, প্রতিবাদে কোনো কাজ হচ্ছে না। তারপরে তাদের যে লাইনম্যান ওখানে যে চেক করে তাকে বললাম কোনো কাজ হচ্ছে না। আমি বললাম যে এতগুলো লোককে আপনার ডাবল ভাড়া নিচ্ছেন কেন? তখন আমি 99-এ ফোন করলাম, আমি দাঁড়াও দেখি কি দাঁড়ায়। 99-এ ফোন করলাম এবং তারা আমাকে এত সুন্দর রেসপন্স করলো। শাহবাগ গাড়িটা পৌঁছার আগেই শাহবাগ থানা থেকে সেখানে পুলিশ গিয়ে গাড়িটাকে আটকাইলো এবং ইনস্ট্যান্ট আমার সামনে জরিমানা করলো। এবং আমি ওটা নিউজও করছিলাম এবং আমাদের পাঠক আমাদের অনলাইনে সেটা সর্বোচ্চ পঠিত একটা নিউজ ছিল। তো এরকম একটা ইউনিক নাম্বার যদি থাকে, যেটা হচ্ছে যে একটা ইজি নাম্বার 16263, হয়তো অনেকে মনে রাখবে না। এখন বজলু ভাই যেটা বলে 786, এটা সবারই মনে রাখার মতো। এরকম একটা নাম্বারের ব্যাপারে সরকার ভাবতে পারে মনে হয়। এই বিষয়টা আজকের ফোরামের মাধ্যমে আয়োজকদেরকে আমি বলবো যে এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই হ্যাঁ, please. ছোট্ট করে, যে এই জায়গাতে বুজু ভাইয়ের যে পয়েন্টটা ছিল যে একটা নাম্বার, সেই নাম্বারটা এই যে 16263 বলাটা না, এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে চালু করা একটা নাম্বার, 16263 এভাবে নাম্বারটা বলার জন্য খুব সহজ করে দেয়। কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তর থেকেই কিন্তু পরবর্তীতে আরেকটা নাম্বার 333 একটা নাম্বার দেওয়া হলো, খুব সুন্দর নাম্বার। কিন্তু এরকম দুইটা নাম্বার থাকাতেই যেটা হয়, যখন আমি এইরকম হাসপাতালের সুবিধা আছে কিনা জানতে ফোন করে, বা কোথায় কোভিড টেস্ট করবে এরকম জানতে ফোন করে, এই রিলেটেড ফোন করলে এই ফোন থেকে বলে যে আপনারা 333-তে ফোন করেন।
আবার 333-তে ফোন করলে বলে না 1-62-63-তে ফোন করেন। এই যে রেফারেল সিস্টেম তো দরকার নাই, আমি যদি টেলিমেডিসিন সরকারিভাবে একটা নাম্বার দিয়ে যেন এই সার্ভিসটা করা পসিবল হয়, এইটুকু নির্দিষ্ট করতে পারলে মানে সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বজলু ভাইয়ের আরেকটা পয়েন্ট ছিল যে ডাটা প্রাইভেসি এবং টেলিমেডিসিনের পলিসির ব্যাপারে আসলে সরকারের সঙ্গে কোনো রকমের ডায়ালগে যদি আমরা যেতে পারি, এটা খুবই ভালো প্রস্তাব। এটা ইন্টারনেট গভর্নেন্স ফোরাম সহ এমটপ সহ আমরা নিশ্চয়ই চেষ্টা করব পরবর্তীতে যেন আমরা আসলে ওই ধরনের একটি জায়গায় যেতে পারি। আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে একটা আসলে অ্যাপ্রিসিয়েশন আমরা একটু করতে চাই। হ্যাঁ, ডক্টর এমডি সালেউদ্দিন মাহমুদকে রেসপন্স টু কোভিড-19-এ উনি শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। এটা গতকালই ওনার হাতে এসেছে। আমরা তাকে অভিনন্দন জানাই এবং তার অবদান দেশের জন্যে, দেশের মানুষের জন্য, অসুস্থ মানুষের জন্যে আসলে ডক্টরস আর হিরোস, এটা আমরা জানি। এবং গত 2 বছর ধরে সারা পৃথিবীকে তারা কীভাবে বাঁচিয়ে রেখেছেন, আমরা তাদের সবার প্রতিও এই সুবাদে কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের একটি চায়ের আছে, টি ব্রেক আছে, তারপর 10 মিনিটের একটি টি ব্রেক আছে, তারপরে পরের সেশনে আমরা চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।